আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাকাউন্টিং ফর লিজ। আমরা গত ক্লাসে এটার বেসিক শিখছিলাম যে লিজ কত প্রকার, এরপরে কী ধরনের লিজ আছে কিংবা লিজ কী, এই বিষয়গুলো আমরা শিখছিলাম। তো আমরা সেখানে শিখছিলাম যে লিজ হলো দুই ধরনের, একটা হলো ক্যাপিটাল লিজ আর একটা হলো অপারেটিং লিজ। ইভেন এগুলোর আমরা বৈশিষ্ট্যগুলোও শিখছিলাম। এর পরবর্তীতে আমরা বলছিলাম যে এই চ্যাপ্টারে আমাদের যে জিনিসগুলো করা লাগবে সেটা হলো জার্নাল করা লাগবে, আর সেকেন্ড হলো আমাদের মাঝে মাঝে খতিয়ান করতে বলা হতে পারে। সো আমাদের যে জার্নালগুলো লাগবে আমরা গত ক্লাসে সেই জার্নালগুলো অলরেডি শিখিয়ে দিয়েছি। চলো আজকে আমরা একটা ম্যাথের মাধ্যমে সেগুলো প্রমাণ করি। এটা হচ্ছে DUBBA 2022 সাল, 2018 সাল, AIS 2016 সালের একটা ম্যাথ এখানে আমাদের আনছে, অ্যামোর্টাইজেশন শিডিউল অ্যান্ড জার্নাল। তার মানে এই ম্যাথটার মধ্যে আমাদের কি আছে, অ্যামোর্টাইজেশন শিডিউল অ্যান্ড জার্নাল তৈরি করা লাগবে। তাহলে দেখো এখানে কি বলছে, ABC কোম্পানি কর্পোরেশন সাইন এ 10-year নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট টু লিজ অ্যান্ড ইকুইপমেন্ট ফ্রম IDLC লিমিটেড। ABC কোম্পানি একটা নন ক্যান্সেলেবল লিজ সাইন করছে, চুক্তি করছে। কি করছে এটা, তাহলে আমরা কি বুঝতে পারছি এটা কোন লিজ, ক্যাপিটাল লিজ নাকি অপারেটিং লিজ? এটা হচ্ছে ক্যাপিটাল লিজ। নন ক্যান্সেলেবল মানে কি, এটা হচ্ছে ক্যাপিটাল লিজ, এটা হচ্ছে নন ক্যান্সেলেবল ক্যাপিটাল লিজের একটা বৈশিষ্ট্য, নন ক্যান্সেলেবল, যেটাকে বাতিল করা যায় না বা অবাতিলযোগ্য। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লিজ, আমরা পেয়ে গেলাম। এরপরে বলছে যে দ্য ইনফরমেশান পারটেইনিং টু দিস ইজ অ্যাজ ফলো। এই ইনফরমেশানগুলো আমাদের এখানে দেওয়া আছে। তাহলে দেখো এক নম্বরে কী বলছে, ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট অফ টাকা 90,000 বিগিনিং অন জানুয়ারি 1, 2016। কী বলছে, ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল অর্থাৎ বার্ষিক পেমেন্ট করে সে কত করে, 90,000 টাকা করে, অর্থাৎ কিস্তি দেয় 90,000 টাকা করে। ও যে ইকুইপমেন্টটা ক্রয় করছে বা লিজ নিছে, ক্রয় তো বলা যাবে না, লিজ নিছে যে ইকুইপমেন্টটা, সেটার মেয়াদকাল হলো 10 বছর। হ্যাঁ, কার কাছ থেকে লিজ নিছে? IDLC লিমিটেড থেকে ইকুইপমেন্ট লিজ নিছে। এখন এটা কি বলছে, সে প্রতি বছর 90,000 টাকা করে কি দেবে, বার্ষিক দেবে আর কি, ভাড়া দেবে। ওকে, বার্ষিক ভাড়া দেবে। এখন আসো কখন এটা বিগিনিং বলছে এখানে, এরপরে জানুয়ারি 1 তারিখ আছে, জানুয়ারি 1, 2016। মনে রাখবে বিগিনিং বললে আমাদের এই ম্যাথে কিন্তু পিবি লাগবে। আমাদের এই ম্যাথে আমরা যে ওই যে ফাইন্যান্সে করছিলাম, টাইম ভ্যালু করছি না, ওই চ্যাপ্টারের মধ্যে আমরা যে পিবি বের করি, পিবিএ এগুলা বের করি, অ্যানুইটি যে বের করি, সেই সূত্রগুলো কিন্তু এখানে লাগবে। সো বিগিনিং বললে আমাদের অ্যানুইটির যে বিগিনিং সূত্রটা আছে সেটা ইউজ হবে। এরপরে ইন্ডিং বললে ইন্ডিংয়ের সূত্র হবে। এরপরে জানুয়ারি 1, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা বিগিনিং বা শুরুতে। সো অ্যানুইটির যে শুরুর সূত্র আছে আমরা ওইটা ইউজ করব। তাহলে ম্যাথের সময় আমরা এগুলো আরও দেখতে পারবো। চলো 2 নম্বরে বলছে দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2016 ইজ টাকা 5,50,000। অর্থাৎ কি বলছে, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্টের ফেয়ার ভ্যালু কত, 5,50,000 টাকা জানুয়ারি 1 তারিখে। তাহলে এখানে কোন ভ্যালু দেওয়া আছে, পেয়ার ভ্যালু দেওয়া আছে। ওকে, তাহলে 3 নম্বরে দেখো দ্য এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ দ্য ইকুইপমেন্ট ইজ 10 ইয়ার্স। ইকুইপমেন্টের কত, লাইফ ইয়ার কত, 10 বছর। এরপরে উইথ আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু অফ টাকা 10,000। উইথ কি, আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু। আনগ্যারান্টেড বললে আমরা গত ক্লাসে কি বলছিলাম, আনগ্যারান্টেড বললে সেটা আমরা বাদ দেব না, সেটা কাউন্ট হবে না। যদি গ্যারান্টেড বলে তখন সেটা কাউন্ট হবে। ওকে, যখন আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করব তখন আমরা কি করি, যে কস্ট প্রাইস আছে ইকুইপমেন্টের, এটা থেকে সেলভেজ ভ্যালু বাদ দিই, ডিভাইডেড বাই লাইফ ইয়ার। তো যদি আনগ্যারান্টেড হয় তখন আমরা বাদ দিব না, যদি গ্যারান্টেড হয় তখন বাদ দেব। ক্লিয়ার? তাহলে দেখো 4 নম্বরে ABC কর্পোরেশন বোরোয়িং রেট ইজ 12% পার ইয়ার। অর্থাৎ এটার বোরোয়িং রেট বা ঋণের রেট হচ্ছে 12%। এটা আমাদের পিবি বের করার সময় যে এন এর মান লাগে, এন এর না, আর এর মান লাগে বা আই এর মান লাগে, সেখানে আমরা এটা ইউজ করব। ওকে, তাহলে এখন আসো এখানে আমাদের কি দেওয়া আছে, ফেয়ার ভ্যালু দেওয়া আছে। আমরা বলছি যদি ফেয়ার ভ্যালু দেওয়া থাকে তখন আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে।
বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, ন্যায্য মূল্য এবং বর্তমান মূল্য বা ফেয়ার ভ্যালু অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু। এই দুইটার মধ্যে যেটা ছোট হবে, এই দুইটার মধ্যে যেটা ছোট হবে সেটাই আমাদের কাউন্টেড হবে। কি বলছি বুঝছো? তাহলে আমাদের ফেয়ার ভ্যালু দেওয়া আছে, এখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে দেখো আমাদের এখন সূত্র কী আছে। আচ্ছা, এখানে আমাদের বলছে যে ফর দ্য ফার্স্ট 3 ইয়ার ইন দ্য বুকস অফ এবিসি কর্পোরেশন, আমাদের চাইছে কি রিকোয়ারমেন্টে চাইছে 1 নাম্বার প্রিপেয়ার দ্য অ্যামোর্টাইজেশন শিডিউল, অর্থাৎ ঋণ পরিশোধের একটা শিডিউল তৈরি করতে হবে। ফর দ্য ফার্স্ট 3 ইয়ার্স, প্রথম 3 বছরের জন্য ইন দ্য বুকস অফ এবিসি কর্পোরেশন, এবিসি কর্পোরেশনের বইতে আমাদের প্রথম 3 বছরের জন্য অ্যামোর্টাইজেশন শিডিউল বা কিস্তি বা ঋণ পরিশোধের একটা শিডিউল তৈরি করতে হবে। 2 নম্বরে বলছে শো দ্য জার্নাল এন্ট্রিজ, জার্নাল এন্ট্রি শো করতে বলছে ফর দ্য ইয়ার 2016-2017 ইন দ্য বুকস অফ বোথ পার্টিজ, অর্থাৎ 2016-17 সালে আমাদের কি বের করতে বলছে, জার্নাল করতে বলছে। বোথ পার্টিজ মানে দুইটা বইতে জার্নাল দিতে হবে। আমরা জানি যে ক্যাপিটাল লিজের দুইটা বই, একটা হচ্ছে লিজের বই আর একটা হচ্ছে লেজরের বই। একটা হচ্ছে লিজ অর্থাৎ ইজারা গ্রহীতার বই, আর একটা হচ্ছে ইজারা দাতার বই। আমরা গত ক্লাসে এগুলো শিখছিলাম। সো এখন আসো আমাদের 2016 সাল 2017 সালে দুইটা বইতে বের করতে হবে, জার্নাল বের করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট এখন আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে হবে। মনে রাখতে হবে অ্যামোর্টাইজেশন শিডিউলের জন্য আমাদের কী লাগবে, আমাদের ইজারার টাকা লাগবে, অর্থাৎ সম্পত্তি যে ইজারা নিছি সেটা কত দিয়ে নিছি সেটা লাগবে। এখন সেটা বের করার জন্য আমাদের এখানে তো অলরেডি ফেয়ার ভ্যালু দেওয়া আছে। এখন প্রেজেন্ট ভ্যালু বের করলে আমরা বুঝতে পারবো যেটা ছোট সেটা আমরা লিজেরটা নেব, লিজের অ্যামাউন্ট হিসেবে গ্রহণ করব। ওকে, তাহলে দেখো ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম, ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু বা পিবিএ। হ্যাঁ, পিবিএ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এটা কি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এটা সূত্র কি আমাদের a ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা টাইম ভ্যালুর মধ্যে চ্যাপ্টারটার মধ্যে যারা শিখছিলাম ফাইন্যান্সে তাদের জন্য এটা ইজি হবে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আমাদের একটা আছে বিগিনিং আর একটা আছে এন্ডিং, অর্থাৎ একটা হচ্ছে বছরের শুরুতে আর একটা হচ্ছে বছরের শেষে। এখন এই কোশ্চেনে আমাদের বলে দিছে যে বিগিনিং, এই কোশ্চেনে বলে দিছে বিগিনিং অ্যান্ড এখানে জানুয়ারি 1 তারিখ, তার মানে বোঝাই যাচ্ছে শুরুতে বা বিগিনিং এটা। ওকে, তাহলে বিগিনিংয়ের সূত্র হচ্ছে এটা। যখন আমাদের কোশ্চেনে বিগিনিং বলবে তখন আমরা এই সূত্র ইউজ করবো, পিবিএ সমান সমান a ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আর ইন্টু 1 মাইনাস 1 প্লাস আর। এটা হচ্ছে সূত্র। আর এ মানে কি, এ মানে হচ্ছে কিস্তির পরিমাণ। কিস্তির পরিমাণ অলরেডি আমাদের কোশ্চেনে 90,000 টাকা দেওয়া আছে, বলেই দিছি অ্যানুয়াল 90,000 টাকা করে রেন্টাল ভাড়া। এরপরে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর এর মান কত, আর এর মান এখানে দেওয়া আছে 12%, এই যে 12%। তাহলে আমরা এখানে 12%কে ডেসিমেলে 0.12 লিখলাম। এরপরে এন এর মান কত, আমাদের মেয়াদ হচ্ছে 10 বছর, এই যে 10 ইয়ার নন ক্যান্সেলেবল। তাহলে 10 বছর মেয়াদ, 10 বছর দিলাম। এরপরে আর এর মান হচ্ছে 0.12, এরপরে ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 0.12। এরপরে আমরা এটা যা আছে তা থাকলে এটা ক্যালকুলেশন করছি, এরপরে এটা তোমরা একসাথে ক্যালকুলেশন করার ট্রাই করো। যদি তোমাদের মানে ফুল করে মিলে একদম আরও বড় করতে চাও তাহলে করবা, হ্যাঁ, কারণ বেশি বড় করতে গেলেও আবার অ্যান্সারে ঝামেলা হতে পারে। দেখো আমি একবারে করাই দিচ্ছি, এই যে এটা আছে না, এটা একবারে করাই দিচ্ছি, দেখো কীভাবে করতেছে। আমাদের প্রথমে 1 আছে, 1 লিখলাম। এরপরে মাইনাস আছে, মাইনাস লিখলাম। এরপরে আমাদের 1 আছে, 1 মাইনাস 1, আবার 1 লিখলাম। এরপরে ভাগ, এই 1-এর নিচে কী আছে, ডিভাইডেড মানে ভাগ, তাহলে আমরা ভাগ দিলাম। এরপরে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিলাম 1, এই যে 1, এরপরে প্লাস, এরপরে 0.12, এরপরে হোল টু দি পাওয়ার 10 দাও। তাহলে দেখো কত আসে, এখন সমান সমান দেবা। তাহলে 0.678026,763 এটা আমাদের মান আসছে। এরপরে কি করবা, এই মানটাকে ভাগ দিয়ে আমাদের এখানে আবার ভাগ দিয়ে 0.12 আছে না, আবার 0.12 দেবা। তাহলে ভাগ 0.12, তাহলে দাও, এই যে দেখো 5.652, এই দেখো 5.65022,
আমরা আর নিই, আমরা এই 5 ঘর পর্যন্ত নিছি 0.2। তার মানে এই জিনিসটা আমাদের কিন্তু শেষে এক লাইনে বলতে গেলে এটা আমরা লিখলাম, লেখার পরে এটা যা আছে তা থাকলো। এরপরে এখন পুরোটা ক্যালকুলেশন করে দাও। প্রথমে 90,000 ইন্টু 5.65 তাহলে কত আসে? 5,08,000 দুটো 5 লাখ কী দিছে 5,08,519, হ্যাঁ 5,08,519.8। আচ্ছা, এরপরে এটার সাথে গুণ দিবা 1.12 গুণ 1.12, দেখছো 5,69,542.176। তো আমরা দশমিকের আগ পর্যন্ত নিলাম 5,69,542 মিলছে। তো এই জিনিসটা যদি একসাথে করে ফেলো তাহলে তোমার জন্য অনেকটা প্যারা কমবে আর কি, আমার মতে এইভাবে করাই বেটার। এরপরে তোমরা যদি আরও ভেঙে করতেছো, প্রথমে এটা যোগ করবে, এরপরে এটাকে উপর পাওয়ার দিয়ে টেন দেবে, ভেঙে করতে পারো, বাট এইভাবে করলেও প্যারা নাই। হ্যাঁ, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা আসলে ইম্পর্ট্যান্ট, অনেকে এগুলোতে ভুল করতে পারো তো। হ্যাঁ, সো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা আমাদের হয়েছে। এখন আসো, আমরা এটা বর্তমান মূল্য পাইছি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি পাইছে, আর এখানে পিআর ভ্যালু দেওয়া আছে। এখন আমরা কোনটাকে লিজ অ্যামাউন্ট হিসেবে নিব, কোনটাকে নিব? যেটা ছোট, আমরা গত ক্লাসে বলছিলাম বেসিক ক্লাসে যেটা ছোট সেটা। তাহলে এটা হচ্ছে 5,69,542 আর এটা হচ্ছে 5,50,000। তাহলে কোনটা নেব? 5,50,000 এটা নেব, আমাদের আর এটা প্রয়োজন নেই। তাহলে 5,50,000। আচ্ছা, এখন আসো ডেপ্রিসিয়েশন লাগবে, এটা আমাদের জার্নালে লাগবে আর কি। ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কি? কস্ট মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে 5,50,000 হলো আমাদের কস্ট। আমরা যেটা ছোটোটা আমরা পাইছি, এই ছোটোটা হচ্ছে আমাদের এখন কস্ট, বড়টা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে 5,50,000 মাইনাস সেলভেজ ভ্যালু, এখানে সেলভেজ ভ্যালু 10,000 টাকা দেওয়া আছে, কিন্তু এটা কি কাউন্টেড হবে না, কারণ এটা হচ্ছে আনগ্যারান্টেড। যদি গ্যারান্টেড হতো তাহলে মাইনাস করতাম, যেহেতু আনগ্যারান্টেড সো মাইনাস করব না, সেজন্য এখানে আমরা 0 দিছি। ওকে, এরপর ডিভাইডেড বাই ইউজফুল লাইফ হলো 10 বছর, তাহলে আমাদের কত আসে? 55,000 টাকা। ডেপ্রিসিয়েশনও আমরা বের করে ফেলছি। এখন আসে অ্যামোর্টাইজেশন শিডিউল। প্রথমে এখানে ডেট দিবা, এরপরে ইয়ার দিবা, এরপরে বিগিনিং ভ্যালু, এরপরে অ্যানুয়াল লিজ পেমেন্ট, এরপরে হচ্ছে ইন্টারেস্ট রেট, এরপর হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এরপরে হচ্ছে এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্স। ওকে, তাহলে এখন আসো, আমরা যে সম্পদটা ক্রয় করছে সেটা হচ্ছে কত তারিখে? দেখো, ক্রয়কে লিজ দিছি যেভাবে, বা লিজ নিয়েছি 1/1/2016, তার মানে জানুয়ারি হচ্ছে 1 মাস, 1/1/2016 সালে নিছে, লিজ নিয়েছে সম্পত্তিটা। ওকে, তাহলে লিজ নিয়েছে জানুয়ারি 1 তারিখ। প্রথমে মনে রাখবা, আমাদের যে তারিখে লিজ নেবে সে তারিখে কোনো ইন্টারেস্ট হবে না, সে তারিখে কোনো বছর হবে না। মনে করে আজকে লিজ নিছে, এখন এটা কি তুমি বছর ধরতে পারবা না, তাহলে এখানে 0 হবে বছরের জায়গায়। এরপরে বিগিনিং ভ্যালু কত? 5,50,000। আমরা এটা অলরেডি দেখছি, দুইটা, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট, তো আমরা ছোটটা কাউন্ট করছি, ছোটটা আসবে, সেজন্য বিগিনিং ভ্যালু 5,50,000। অ্যানুয়াল লিজ পেমেন্ট কত? 90,000 টাকা করে, এই যে 90,000 টাকা করে অ্যানুয়াল লিজ পেমেন্ট। ওকে, এরপরে ইন্টারেস্ট রেট হবে না। তুমি আজকে লিজ নিছো বা আজকে লিজ দিছো, আজকে কি সুদ ধরবা? আজকের টাকা কি সুদ ধরবা? সো আজকের রেটের মধ্যে কোনো সুদ হবে না। ওকে, এরপরে দেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে তোমার 90,000 টাকা। এরপরে এন্ডিং ব্যালেন্স হচ্ছে 4,60,000 টাকা। 5,50,000 থেকে 90,000 টাকা বাদ দাও, তাহলে কত থাকে? 4,60,000 টাকা। ওকে, এখন আসি এই যে এন্ডিং ব্যালেন্স, এই এন্ডিং ব্যালেন্সটাই পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এই এন্ডিং ব্যালেন্স আমাদের এখন বিগিনিং ব্যালেন্স। আমাদের বলছে 3 বছরের, প্রথম বছর কিন্তু কাউন্টেড না, এটা আমাদের যখন আমরা লিজ দিব তখনকার শুধুমাত্র এটা, কারণ এখানে ইন্টারেস্টও নাই, তুমি দেখছো এখানে কোনো ইন্টারেস্টও ধরা হচ্ছে না। তাহলে প্রথম বছর 1/1/2017 সাল, এই 17 সালেতে এখন আমাদের হিসাব শুরু। তাহলে 4,60,000, এরপরে অ্যানুয়াল লিজ পেমেন্ট হচ্ছে 90,000 টাকা। অ্যানুয়াল লিজ পেমেন্ট সব বছরই সমান হবে, কারণ দেখো এখানে বলেই দিছে ইকুয়াল অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট, ইকুয়াল না, সব বছরের
রেন্টাল পেমেন্ট সমান হবে 90,000 টাকা। সেজন্য আমরা এখানে সবগুলো 90,000 টাকা দেব। এখন আসে ইন্টারেস্ট রেট কত দিছে আমাদের। ইন্টারেস্ট রেট বলছে 12%। তাহলে এখন 12% করো, 90,000 টাকার উপর 12% করো, তাহলে আসবে হলো ওয়েট আমাদের 12% করতে হবে 4,60,000 উপর, বিগিনিং ভ্যালুর উপর। তাহলে 4,60,000 উপরে বিগিনিং ভ্যালুর উপর করো, 12% করো, ইন্টু 12 শিফট পার্সেন্ট, 55,200। ওকে, তাহলে ইন্টারেস্ট রেট হলো আমাদের 55,200। কিসের উপর ধরতে হবে? এই যে বিগিনিং ভ্যালুর উপর। তাহলে এখন এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। আমরা যে লিজটা দিই বা আমরা যে লিজের টাকা পরিশোধ করি, লিজের যে টাকা পরিশোধ করি 90,000 টাকা, এর মধ্যে কি আছে? সুদ প্লাস আসল দুইটাই আছে, সুদও আছে আসলও আছে। তাহলে এই 90,000 টাকার মধ্যে 55,200 টাকা হলো সুদ, বুঝছো? এই 90,000 টাকার মধ্যে 55,200 টাকা হলো সুদ। তাহলে আর বাকি যা থাকে সেটা হলো তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, মেইন অ্যামাউন্ট। তাহলে 90,000 থেকে 55,200 বাদ দাও, তাহলে 34,800 টাকা হয়। কত? 34,800 টাকা হয়। এখন আসো, এখন আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট কীভাবে পাবো? আমাদের এই বিগিনিং ব্যালেন্স থেকে, এই বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দিতে হবে, 55,200 টাকা বাদ দেবে। বিগিনিং না সরি প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা 90,000 থেকে 55,200 টাকা বাদ দিলে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট পাচ্ছি। এরপরে আমরা এন্ডিং ব্যালেন্স পাবো কীভাবে? বিগিনিং ব্যালেন্স থেকে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দেব। বিগিনিং ব্যালেন্স 4,60,000, প্রিন্সিপাল অ্যামাউন্ট 34,800। তাহলে এটা মাইনাস করলে 4,25,200। ওকে, এরপরে আবার দেখো, তাহলে এটা 2017 সালের ক্যালকুলেশন করছে। এটা হচ্ছে 2017 সালের সুদ, প্রিন্সিপাল অ্যামাউন্ট, এরপরে হচ্ছে তোমার অ্যানুয়াল লিজ পেমেন্ট। এখন আসে 2018 সালে, আমাদের 3 বছরে করতে বলছে, 2017, 2018, 2019। এটা হচ্ছে বিগিনিং, এটার কোনো হবে না, এটা আমাদের দিতেই হবে, যেহেতু আমরা যে বছর বা যখন আমরা এটা লিজ দিছি তখনকার সময়ের এটা আর কি, এটা দিতেই হবে। এর পরবর্তী বছর থেকে আমাদের হিসাব আসবে। তাহলে 2018 সালে এখন দ্বিতীয় বছর, হ্যাঁ। তাহলে এখন আমাদের এন্ডিং ব্যালেন্স কত? 4,25,200 আমরা লিখলাম। এরপরে অ্যানুয়াল পেমেন্ট তো 90,000 টাকাই। এখন আসো 12% করতে হবে, তাহলে 4,25,200 উপর 12% করো, 51,024 টাকা আসবে। এখন আসো প্রিন্সিপাল অ্যামাউন্ট কীভাবে? 90,000 থেকে 51,024 টাকা বাদ দাও, তাহলে 38,976 টাকা। ওকে, এখন আমাদের এন্ডিং ব্যালেন্স পাবো কীভাবে? 4,25,200 থেকে 38,976 টাকা বাদ দাও, তাহলে 3,86,224 টাকা। এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। এই বছরের এন্ডিং ব্যালেন্স 2019 সালের বিগিনিং ব্যালেন্স, তাহলে 3,86,224। এরপরে অ্যানুয়াল পেমেন্ট লিজ হচ্ছে 90,000 টাকা। ইন্টারেস্ট রেট ধরো এখন এটার উপর 3,86,224 ইন্টু 12%, তাহলে আসবে 46,347 টাকা। ওকে, তাহলে এখন করো, প্রিন্সিপাল অ্যামাউন্ট 90,000 থেকে 46,347 টাকা বাদ দাও, তাহলে থাকবে 43,653 টাকা। এরপরে এন্ডিং ব্যালেন্স পাবো কীভাবে? এই যে 3,86,224 টাকা থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দাও, 43,653 টাকা বাদ দাও, তাহলে 3,42,571 টাকা আসবে। ওকে, 3,42,571 টাকা। এখন আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউল ডান, 3 বছরে আমরা তৈরি করে ফেলছি। ওকে, এখন আমাদের জার্নাল করতে, তাহলে আমাদের 1 নাম্বার এটা শেষ, অর্থাৎ রিকোয়ারমেন্ট 1 ডান। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে 2। রিকোয়ারমেন্ট 2তে আমাদের কি বলছে? শো দ্য জার্নাল এন্ট্রি। কত সালে? 2016, 2017 সালে। 2016 আর 2017 সালে জার্নাল এন্ট্রি দিতে বলছে। তাহলে এখন আসি ইন দ্য বুকস অফ লিজি। লিজির বইতে আমরা এখন জার্নাল দেব, জার্নাল এন্ট্রি। লিজি মানে কি? ইজারা গ্রহীতা, ইজারা গ্রহীতা, যে ইজারা নেয়। ইজারা গ্রহীতা। ওকে, তাহলে এখন আসো আমাদের জার্নাল কী হবে? প্রথমে 2016 সালের আমাদের কি হবে? বিগিনিং, এটার জন্য একটা জার্নাল দিতে হবে যখন লিজ নিছে। আমাদের মেনলি এখানে 2016 সাল থাকবে, হিসাব হবে 2017 সাল থেকে।
যে বছর আমরা লিজ নিছি, এই যে 2017 সাল হিসাব করতেছি, এটা মেনলি 2016 সালের উপাদানে, কারণ আমাদের তো তখন থেকে ইন্টারেস্ট ধরা হয়েছে মূলত এই সাল থেকে। বুঝতে পারছো? ইন্টারেস্ট ধরা হয়েছে মূলত এই সাল থেকে। তো 2016 সালের আমাদের দুইটা জার্নাল হবে শুধুমাত্র। একটা হবে তোমার লিজ নেওয়ার জন্য, তো লিজ নিচ্ছে কত টাকা, 5,50,000 টাকা। লিজ নিলে কী হবে, লিজ ইকুইপমেন্ট ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, 5,50,000, 5,50,000, 1/1/2016। এরপরে আবার 1/1/2016 সালে দেখো, এই যে আমাদের অ্যানুয়াল লিজ পেমেন্ট পরিশোধ করছে। হ্যাঁ, অ্যানুয়াল লিজ পেমেন্ট কত, 90,000 টাকা। তো এটা জার্নাল কী হবে, লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ লিজ পেমেন্ট পরিশোধ করলে লিজ লাইবিলিটি ডেবিট ক্যাশ ক্রেডিট 90,000 টাকা। তাহলে 2016 সালে শেষ, এই যে বিগিনিং ভ্যালু আর হচ্ছে অ্যানুয়াল লিজ পেমেন্ট, এই দুইটা আমাদের শেষ। এখন আসো 2017 সালের থেকে। 2017 সালে আমাদের বিগিনিং ভ্যালু দেওয়া লাগবে না, কারণ সম্পদ একবারে লিজ দেওয়া হয়, পরবর্তীতে এটা কমে আর কি, এটা আমাদের বিগিনিং ভ্যালুটা আমরা নির্ণয় করি। কিন্তু আমরা প্রথম বছরে শুধুমাত্র বিগিনিং ভ্যালুর দেবো, জার্নাল দেবো, অর্থাৎ লিজের জার্নাল দেবো। তাহলে লিজ ইকুইপমেন্ট ডেবিট, তুমি যদি লিজ ইকুইপমেন্ট নাও, তোমার কাছে সম্পদ গেছে, তাহলে লিজ ইকুইপমেন্ট ডেবিট, আবার তোমার দায় বাড়বে, সো দায় ক্রেডিট মানে দায় বাড়ছে 5,50,000। এরপরে তুমি তোমার দায় বাড়ছে, আরেকদিকে হচ্ছে তুমি ইনস্টলমেন্ট বা অ্যানুয়াল লিজ পেমেন্ট করছো, তাহলে তোমার ক্যাশ কমে যাবে, দায় কমবে। এখন আসে 2017, এখানে আর কিছু করার নেই। 2017 সালে আমাদের প্রথমে জার্নাল দিতে হবে, ইন্টারেস্টের জার্নাল, এই যে ইন্টারেস্টের জার্নাল দিতে হবে। হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 55,200, 55,200, এই যে এটা জার্নাল। প্রথমে আমরা ইন্টারেস্টের বা সুদের জার্নাল দেব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ক্লিয়ার? এরপরে আমাদের কি দিতে হবে, সুদ সহ এখন আমরা কিস্তি পরিশোধ করব। কি করব, সুদ সহ কিস্তি পরিশোধ করব, সেটা জার্নাল দিতে হবে। তাহলে মনে করো তোমার এখানে সুদ দায় হয়েছে, দায় বাড়ছে, এখন সুদ সহ তুমি কিস্তি পরিশোধ করে দিচ্ছ, তাহলে তোমার দায় কমবে না তোমার। দেখো এখানে তোমার দায় বাড়ছে, আবার এখানেও দায় বাড়ছে, এখন তুমি এগুলো পরিশোধ করে দিচ্ছ, তার মানে তোমার দায় কমে যাচ্ছে, বুঝছো? তাহলে ইন্টারেস্ট পেয়েবল এখন হবে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট মানে কি, দায় কমে যাওয়া, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট 55,200, এই যে 55,200। এরপরে লিজ লাইবিলিটি ডেবিট 34,800। কি লিজ লাইবিলিটি কত, এই যে দেখো 34,800। ওকে, লিজ লাইবিলিটি হলো 34,800। এরপরে হচ্ছে তোমার ক্যাশ ক্রেডিট 90,000 টাকা, তুমি নগদ এগুলো পরিশোধ করে দিয়েছো। নগদে পরিশোধ করার ফলে তোমার দায় কমছে, ইন্টারেস্ট অর্থাৎ সুদের দায় কমছে, এরপরে লিজের দায় কমছে, এরপর তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। এই দুইটা যোগ করে এটা হবে 90,000 টাকা। ওকে, এই 55,200 আর 34,800। তাহলে 2017 সালে আমাদের দুইটা গেল। এরপরে দেখো 2017 সালে আবার 1/1/2017 এখন দিতে হবে আমাদের অবচয়ের জার্নাল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অবচয়ের জার্নাল অলওয়েজ একটাই হয়, সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 55,000 টাকা, এটা অলরেডি আমরা ফার্স্ট পেজে বের করছি, এই যে এখানে আমরা এটা বের করছি। ওকে, 55,000। এরপরে হচ্ছে এখন আমাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আয় ব্যয়গুলো বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, নামিক হিসাবগুলো বন্ধ করে দিতে হবে, কিসের মাধ্যমে, ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স আগে ছিল ডেবিট, এখন হয়ে যাবে ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আগে ছিল ডেবিট, এখন হয়ে যাবে ক্রেডিট। যখন আমরা সেটা বন্ধ করব তখন এগুলো ক্রেডিট হয়ে যাবে, বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট। হ্যাঁ, তাহলে এখন ইন্টারেস্ট এক্সপেন্স কত, 55,200, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত, 55,000, এই দুইটা যোগ করো, তাহলে 1,10,200 টাকা হয়। এই যে দুইটা যোগ করে এখানে বসাবে 1,10,200। ওকে, তাহলে 2017 সালে আমাদের গেল। দেখো আবার যদি একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে আমাদের সুদের জার্নাল, সুদ যখন দায় হিসেবে ধার্য হয়েছে, যখন সুদ ধার্য হয়েছে, এরপরে সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করে দিছি, এরপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়ের জার্নাল দিছি, এরপরে হচ্ছে আমাদের আয় ব্যয়গুলো বন্ধ করে দিছি।
বুঝছো? এভাবে সংক্ষেপে মনে রাখবা। প্রথমে সুদের যে বেদা, এরপরে হচ্ছে তোমার সুদ সহ কিস্তি পরিশোধ করে দেওয়া, এরপরে হচ্ছে অবচয় জার্নাল, এরপরে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আয় ব্যয়গুলো বন্ধ করে দেওয়া। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের 2017গুলো ঠিক 2018 একই ইন্টারেস্ট এক্সপেন্স থেকে আবার 2018 দেখো, এই যে 2018 ইন্টারেস্ট এক্সপেন্স কত? 51,024 টাকা। ওকে, আমরা বলছি এই 2016 সালের যেটা, এটা শুধুমাত্র তোমার লিজ দেওয়ার সময়ের জন্য দুইটা জার্নাল হবে। এই যে 2016 সালে এই দুইটা জার্নাল হবে। 2017 সাল থেকে ইন্টারেস্ট এগুলো, এরপর 2018 সাল থেকে ইন্টারেস্ট এগুলো হিসাব হবে, 2019 সালে ইন্টারেস্ট এগুলো হিসাব হবে। ওকে, এটা দেওয়া লাগে 2016 সালেরটা, অর্থাৎ যখন লিজ নিয়েছে তখন এটা দেওয়া লাগে। তাহলে এখন আসে 2018 সালে আমাদের সুদ ধার্য হয়েছে। সুদ কত ধার্য হয়েছে? 51,024 টাকা। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এই যে 51,024 টাকা। এরপরে এখন আমাদের সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করব। তাহলে লিজ লায়াবিলিটি ডেবিট, অর্থাৎ আমাদের দায় কমবে, লিজের দায় কমবে। ইন্টারেস্ট পেয়েবল, যেটা দায় হিসেবে গণ্য হয়েছে সেটা এখন আমাদের কমে যাবে, এখানে ডি হবে, ডিআর। তাহলে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট 51,024 টাকা, এরপরে ক্যাশ ক্রেডিট 90,000 টাকা। এই দুইটা যোগ করে দিলে এটা আসবে। দেখো, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট পেয়েবল বা ইন্টারেস্ট সুদ ধার্য হয়েছে। এরপরে এটা হচ্ছে আমাদের লিজ লায়াবিলিটি। কি? এটা হচ্ছে লিজ লায়াবিলিটি। এটা আমাদের এখন আমরা পরিশোধ করে দিছি, এই দুইটা এখন আমাদের কমে গেছে, তার কারণে ডেবিট হয়েছে আর ক্যাশ ক্রেডিট হয়েছে। ওকে, তাহলে এটাও আমাদের গেলো। এরপর 18 সালে এখন কিসের দিতে হবে? অবচয় জার্নাল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 55,000 টাকা, এটা আমরা বের করছি 2018 সালে। আবার এখন আমাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আয় ব্যয়গুলো বন্ধ করে দিতে হবে। তাহলে আয় ব্যয় কী আছে? 18 সালে দেখো ইন্টারেস্ট এক্সপেন্স আছে একটা ব্যয়, আর আছে কি? এটা হচ্ছে দায়, এটাও দায়। এরপরে হচ্ছে তোমার এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা হচ্ছে তোমার ব্যয়। এই দুইটা এখন আমরা বন্ধ করে দিব ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। এগুলো এখানে ডেবিট আছে, ডেবিট আছে। যখন আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করব তখন সেটা ক্রেডিট হয়ে যাবে, বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট। এখন এটা কত আমাদের? ডেপ্রিসিয়েশন হচ্ছে 55,000, এই যে 55,000। এরপরে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স কত? ইন্টারেস্ট এক্সপেন্স হলো 51,024 টাকা, এই যে 51,024 টাকা। হ্যাঁ, দুইটা যোগ করে আমাদের 1,06,024 টাকা হয়। আচ্ছা, এখানে আমাদের ইন্টারেস্টের টাকাটা নিচে হয়ে গেছে আর ডেপ্রিসিয়েশনের টাকাটা উপরে হয়ে গেছে। ইন্টারেস্ট এক্সপেন্স হবে 51,024 টাকা, আর ডেপ্রিসিয়েশন হবে 55,000 টাকা। ওকে, তাহলে আমাদের লিজের বইতে জার্নাল দেওয়া ডান। বুঝছো? মনে রাখবা আমাদের 2 বছরের জার্নাল দিতে বলছে। তো এখানে 2016 সালে যেহেতু লিজ দিছে, এখানে দুইটা জার্নাল হবে। 2017 সালের তাই মেন হিসাব শুরু, 2017 সাল 2018 সাল আমরা 2 বছরের জার্নাল দিছি। ক্লিয়ার? এখন আসো আমরা ইয়ের বইতে, এখন দিতে হবে আমাদের লিজরের বইতে। অর্থাৎ মনে করো তুমি লিজ দিয়েছো, তুমি লিজ দিলে তোমার কাছে নগদ টাকা আসবে। নগদ টাকা না, যেহেতু এটা লিজ দেওয়া হয় বাকিতে। হ্যাঁ, লিজ দেওয়া হয়, অর্থাৎ বাকিতে বা ধারে লিজ দেওয়া হয়, পরবর্তীতে কিস্তির মাধ্যমে টাকা আস্তে আস্তে পরিশোধ করে বা রেন্ট ভাড়া পরিশোধ করে। তো তাহলে তোমার কি বৃদ্ধি পাবে? রিসিভেবল বৃদ্ধি পাবে, দেন আদার লিজ রিসিভেবল ডেবিট, লিজ ইকুইপমেন্ট ক্রেডিট 5,50,000। হ্যাঁ, 5,50,000। এরপরে হচ্ছে তোমার ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট। দেখো এখানে আমরা কি দিচ্ছি? লিজ লায়াবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। অর্থাৎ এখানে রুলটা হবে এখন লিজ লায়াবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখানে যদি লায়াবিলিটিস হয় ওইখানে কি হবে? তোমার রিসিভেবল হবে। এখানে যদি ডেবিট হয়, এখানে যদি ডেবিট হয় লায়াবিলিটি, ওইখানে রিসিভেবল কি হবে? ক্রেডিট হবে। অর্থাৎ তোমার এখানে দেন আদান নাই, ক্যাশের মাধ্যমে তুমি টাকা পেয়ে গেছো, 90,000 টাকা তুমি পেয়ে গেছো। তাহলে তোমার কাছে নগদ টাকা আসছে ক্যাশ ডেবিট, আবার তোমার দেন আদার কমে গেছে ক্রেডিট 90,000 টাকা। এখন আসে 2017 সাল থেকে আমাদের শুরু। আচ্ছা, 2017 সালে এই যে প্রথমে আমাদের কি বলছে, আমরা ইন্টারেস্টের যে ধার্য হয় সেটা জার্নাল দিতে হবে। তা এই জার্নালটা আমাদের এখানে হবে 2017 সালে, এটা ভুলে এখানে নিচে নিয়ে আসছে। প্রথমে আমরা এই জার্নালটা দিব ইন্টারেস্টের জন্য। তাহলে ইন্টারেস্ট এখন তোমার কাছে প্রাপ্য। আগেরটাতে কী ছিল? ইন্টারেস্ট দায় ছিল বা প্রদেয় ছিল। এখন যেহেতু তুমি লিজ দিছো, তার মানে তোমার কাছে এখন সুদটা প্রাপ্য, মানে দেন আদার। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ওকে, এটা হলো 55,200। এই যে আমরা এখানে যেটা বের করছি 55,200।
তো এটা আমরা লিখলাম 55,200, এটাই গেল। তারপরে এখন আমরা কি করব, সুদসহ কিস্তির টাকা পাইছি, আগেরটায় সুদসহ কিস্তির টাকা পরিশোধ করছি। এখন আমরা যেহেতু লেইজর ইজারা দাতা, তার মানে আমরা এখন সুদসহ কিস্তির টাকা পাইছি। তাহলে ক্যাশ ডেবিট 90,000 টাকা, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, লিজ রিসিভেবল ক্রেডিট। অর্থাৎ ইন্টারেস্ট যে আমাদের দেনাদার ছিল, প্রাপ্য ছিল, সেটাও এখন কমে গেছে। এরপরে হচ্ছে লিজ রিসিভেবল, দেনাদারও কমে গেছে। সেজন্য একদিকে সম্পদ বাড়ছে আর একদিকে সম্পদ কমছে। ইন্টারেস্ট রিসিভেবল 55,200 আমরা দেখলাম। এরপরে লিজ রিসিভেবল 34,800। অর্থাৎ দেখো এখান থেকে 34,800, 55,200, এই দুইটা এখন আমরা পরিশোধ করে দিছি, পাইছি আমরা এই দুইটার টাকা, 90,000 টাকা ক্যাশে পাইছি, আর এই দুইটা কমে গেছে। এরপরে এখন কিসের জার্নাল দিতে হবে, এখন আমাদের ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দিতে হবে। মনে রাখতে হবে লেইজরের বইতে ডেপ্রিসিয়েশনের জার্নাল হবে না, যার কারণে দেখো এখানে 2017 সালে 3টা জার্নাল, 2018 সালে 3টা জার্নাল। অর্থাৎ এখানে অবশ্যই জার্নাল হবে না। অবশ্যই জার্নাল কে দিবে, যে সম্পত্তি ব্যবহার করবে লিজে, সে জার্নাল দেবে। লেইজরের বইতে জার্নাল হবে না। ওকে, তাহলে এখন আসো, এখন আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে সেটা বন্ধ করে দেব। তাহলে এখানে আয় আছে কোনটা, এই যে ইন্টারেস্ট রেভিনিউ আছে, এটা কিন্তু আমাদের এইখানে বসবে, আমরা বলছিলাম। এরপরে হচ্ছে এটা, এরপরে হচ্ছে লাস্টে এটা। 18 সালেরটা আবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে আয়। এখন আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করলে সেটা ডেবিট হয়ে যাবে। এখানে আছে ক্রেডিট, এখন ডেবিট হয়ে যাবে। বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। কত, 55,200 টাকা। এই যে 55,200 টাকা। ওকে, এই যে দেখো 55,200 টাকা আমাদের ইন্টারেস্ট রেভিনিউ। এখন আসো 2017 সালে গেল 3টা জার্নাল। প্রথমে দিছি ইন্টারেস্টের জার্নাল, এরপরে হচ্ছে আমাদের সুদসহ ইন্টারেস্ট পাওয়া গেলে, সুদসহ ইন্টারেস্ট পাওয়া গেলে এরপরে হচ্ছে আয় ব্যয় বন্ধ করে দেওয়া। সো আমরা আয় ব্যয় বন্ধ করে দিছি ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। 18 সালে আসো, এটা দেখো প্রথমে ইন্টারেস্টের জার্নাল হবে। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যেহেতু তুমি লেজর, তার মানে তুমি টাকা পাবা, সেজন্য রিসিভেবল হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। কত, এই যে দেখো 2018 সালে 51,024 টাকা। এই যে 51,024 টাকা। এরপরে হচ্ছে তোমার এখন ইন্টারেস্ট আর লিজের টাকা আর ইন্টারেস্টের টাকা তুমি পাইছো। কী হয়েছে, তুমি এখন নগদে সে টাকা পেয়ে গেছো। তাহলে কী হবে, নগদে আসলে তোমার ক্যাশ ডেবিট 90,000 টাকা। এরপরে ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট হবে, কারণ এখন তোমার ইন্টারেস্ট রিসিভেবল বা দেনাদার কমে গেছে একদিক দিয়ে। আবার লিজ রিসিভেবল কমে গেছে 38,976। এই যে দেখো 38,976, এটা কমে গেছে। তাহলে এখানে কি হবে, ক্যাশ ডেবিট আমাদের নগদ টাকা বাড়ছে, আরেকদিকে ইন্টারেস্ট রিসিভেবল, লিজ রিসিভেবল ক্রেডিট, কারণ এগুলো কমে গেছে। কেন, আগে এগুলো আমাদের কী ছিল, প্রাপ্য ছিল, মানে পাবো, এখন সেগুলো পেয়ে গেছি। পেয়ে যাওয়ার সময় এখন কি হবে, ক্রেডিট হয়ে যাবে। নগদে আসছে সম্পদ, ক্যাশ টাকা আসছে, এটা ডেবিট। এরপরে তাহলে আমাদের এটাও গেলে, এরপরে হচ্ছে কিসের জার্নাল দিতে হবে, আয় ব্যয়ের বিবরণীর মাধ্যমে, আয় ব্যয় বন্ধ করে দেওয়ার জন্য কিসের মাধ্যমে, ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। তাহলে এখানে আয় ব্যয় কী আছে, দেখো এই 3টার মধ্যে আয় ব্যয় কী আছে, আয় শুধু আছে ইন্টারেস্ট রেভিনিউ, আর কোনো ব্যয়টাই আছে নাই। তাহলে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দাও, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট আছে। ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করতে গেলে সেটা ডেবিট হয়ে যাবে। এই যে দেখো ডেবিট দিছে, বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। কত টাকা, 51,024 টাকা। এই যে 51,024 টাকা, এটা এখন আমরা বন্ধ করে দিছি। অর্থাৎ লিজের বইতে হচ্ছে সে সম্পত্তি লিজ নিছে, লিজ গ্রহীতা, ইজারা গ্রহীতা, আর এটা হচ্ছে লেজর অর্থাৎ ইজারা দাতা। ওকে, ইজারা দাতা, এই দুইটা আমরা এই জার্নালগুলো আমরা বেসিক ক্লাসে শিখেছিলাম, ওইখানে তোমরা একটু ভালোভাবে দেখবে, তাহলে এগুলো আরও ইজিলি বুঝতে পারবা। আর একটা ম্যাথ দিয়ে অনেক কিছু করা যায় না, জাস্টিফাই করা যায় না। আমরা নেক্সট ম্যাথগুলো যখন করবো তখন দেখবে আস্তে আস্তে তুমি বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবা। এখন দিন শেষে কি, তোমার ম্যাথের অ্যান্সার করতেই হবে, যত কঠিনই হোক বা যাই হোক, অ্যান্সার করাই লাগবে, নাহলে ভালো রেজাল্ট করা পসিবল না। সো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।